হ্যালো এভরিওয়ান, আজকে আমরা দশম শ্রেণীর অঙ্ক বিষয়ের মডেল অ্যাক্টিভিটি টাস্কের যে প্রশ্নপত্রটি দেওয়া হয়েছে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের তরফ থেকে সেটা সমাধান করব। চলে আসি প্রথম অঙ্কটাতে। প্রথমে বলেছে নিচের প্রশ্নটির সঠিক উত্তর নির্বাচন করো। বার্ষিক 8% সরল সুদের হারে কোনো মূলধনের n বছরের মোট সুদ PNR বাই 25 টাকা হলে মূলধনের পরিমাণ হবে A 2p টাকা, B 4p টাকা, C p বাই 2 টাকা or D p বাই 4 টাকা। করি সমাধান অঙ্কটা। আমরা জানি সুদ সমান সমান হয় PRT বাই 100। আমরা PR এখানে ইউজ হয়েছে বলে সূত্রটা ভাষায় লিখি, মানে আসল ইন্টু সময় ইন্টু সুদের হার বাই 100, তাই তো? এটাই তো সূত্র। আমরা মানগুলো বসিয়ে দিই। এখানে আমরা সুদের মান জানি PNR বাই 25। আসল তো বের করতে বলেছে, তাই আসল কথাটা লিখে রাখলাম। সময় এখানে বলেছিল n বছর, মানে n ইন্টু সুদের হার হচ্ছে R%, মানে R বাই 100। আচ্ছা, দুই পাশে সমাধান করলে আসলে মান বেরিয়ে আসে। করি। আমরা দেখতে পাচ্ছি দুই পাশে দুটো ভগ্নাংশ আছে। দুই পাশে দুটো ভগ্নাংশ থাকলে উপরের উপরের আর নিচের নিচের কাটাকুটি করা যায়। তাই এখানে n আর n কাটলো, আর আর কাটলো। 25 আর 100 কাটবে। 25 দিয়ে 4 25 সঙ্গে 100। তাহলে এই কোনাকুনি গুণ করলে এখানে 1 পড়ে আছে, তাহলে 1 আর আসল গুণ করলে হয় আসল, আর p আর 4 গুণ করলে হয় 4p। তাহলে উত্তর হয়ে গেল আমাদের 4p। তাহলে বি নম্বরটা আমাদের সঠিক উত্তর হবে। করি 2 নম্বর অঙ্কটা। 2-এ দুটো অঙ্ক দিয়েছে। 1 নম্বর অঙ্কটা করি। বলেছে দুটি লম্ব বৃত্তাকার চোঙের উচ্চতার অনুপাত 1:2 এবং ভূমির পরিধির অনুপাত 3:4 হলে তাদের আয়তনের অনুপাত নির্ণয় করো। আমাদেরকে উচ্চতার অনুপাত দিয়েছে আর পরিধির অনুপাত দিয়েছে। আমরা ধরে ফেলি চোঙ দুটোর উচ্চতা যথাক্রমে H1 ও H2 একক এবং চোঙ দুটির ব্যাসার্ধ যথাক্রমে R1 ও R2 একক। এই দুটো এই কারণে ধরলাম যে R1 আর R2 আর H1 আর H2 না থাকলে আয়তনগুলো বেরোবে না। তো তারপরেও আমাদের H1 আর H2-র অনুপাত বলে দিয়েছে 1:2। তাহলে শর্তানুসারে, প্রথম শর্তানুসারে বলেছে উচ্চতা দুটোর অনুপাত 1:2, অর্থাৎ H1:H2 সমান সমান 1:2। এটাকে যদি সাজিয়ে লিখি তার মানে হবে H1 বাই H2-র মান বলেছে 1/2। এটা 1 নম্বর সমীকরণ নাম দিলাম। দ্বিতীয় শর্তানুসারে বলেছে, এটা প্রথম লিখে দিই, এটা সেকেন্ড শর্তানুসারে বলেছে পরিধির অনুপাত 3:4, অর্থাৎ পরিধি তো হয় হচ্ছে পাই 2πr। 2πr হচ্ছে ভূমির পরিধি হয়। আর এখানে দুটো চোঙ আছে, তো দুটোর পরিধি দুই রকম হবে, 2πr1 আর একটা হবে 2πr2। এদের অনুপাত বলে দিয়েছে 3:2, মানে 2πr1 বাই 2πr2 ইকুয়াল টু বলে দিয়েছে 3/4। সেখান থেকে আমরা পাই 2π কেটে গেল, তার থেকে পেলাম R1 বাই R2 ইকুয়াল টু 3/4। এটার 2 নম্বর নাম দিই ইকুয়েশনের। ইকুয়েশন দুটোর নাম দিয়ে রাখলাম কারণ এই মানগুলো আমরা ব্যবহার করব। এবার আসি আয়তনের অনুপাত বের করতে। তাহলে কি আয়তনের অনুপাত, প্রথম চোঙের আয়তনের সূত্র তো আমরা জানি পাই r²h। তাহলে প্রথম চোঙের আয়তন হবে পাই r1² h = দ্বিতীয়টার হবে পাই r2²h, সরি এটা h1 আর এটা হবে আর h2। তাহলে হলো আয়তনের অনুপাত দুটো এইটা, মানে এটাকে উপর নিচে লিখি। হ্যাঁ, পাই r1² h1 পাই r2² h2। পাই কেটে গেল। r1² বা r2²কে আমরা r1 বাই r2 তার হোল স্কোয়ার লিখতে পারি।
আর এটাকে H1/H2 লিখতে পারি। এটা সাজিয়ে লিখলাম এই কারণে মানগুলো এখানে ইউজ করব বলে। আচ্ছা, এখান থেকে তাহলে কী পেলাম, 3/4 তার স্কোয়ার ইন্টু ওখানে পাবো হচ্ছে 1/2। তাহলে কি 1 নং ও 2 নং থেকে পাই। 3 এর স্কোয়ার করলে হয় 9 আর 4 এর স্কোয়ার করলে হয় 16 ইন্টু 1/2। এদেরকে গুণ করলে 9 কে 9 আর এটা 16 দুগুনি 32। তাহলে অনুপাত হবে 9:32। হয়ে গেল 2 নম্বর অঙ্কটা। করবো এবার 2-এর 2 নম্বর অঙ্কটা। আসছি 2-এর 2 নম্বর অঙ্কটাতে বলেছে একটি বৃত্তের দুটি জ্যা AB এবং AC পরস্পর লম্ব। AB 4 সেমি ও AC 3 সেমি হলে বৃত্তটির ব্যাসার্ধের দৈর্ঘ্য নির্ণয় করো। অঙ্কটা বোঝার জন্য আমি পাশে একটা ছবি এঁকে নিয়েছি। দেখো ছবিটাতে AB একটা জ্যা আর AC একটা জ্যা পরস্পর লম্ব, ওইভাবে আমরা এঁকেছি। তার ফলে এটা 4 সেমি, এটা 3 সেমি, আর B আর Cটাকে যোগ করে দিয়েছি। আচ্ছা, যোগ করার পরে আমরা এখানে একটু সম্পর্কগুলো বোঝার চেষ্টা করব। হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি এই কোণটা 90 ডিগ্রি। বৃত্তের ভিতরে এইরকম একটা 90 ডিগ্রি কোণ হয় যখন, আমরা ওই উপপাদ্যটা মনে করব যেখানে বলেছিল অর্ধবৃত্তস্থ কোণ এক সমকোণ। অর্থাৎ অর্ধবৃত্তস্থ কোণ মানে অর্ধবৃত্তের উপরে যে কোণটা আঁকবো সেটাই 90 ডিগ্রি হবে, মানে এটা সমকোণ হবে। তো এটা তো সমকোণ হয়েছে বলেছে, তার মানে নিশ্চয়ই এটা অর্ধবৃত্তের উপরে অবস্থিত। অর্থাৎ বিসি বাহুটা এই বৃত্তটাকে দুটো ভাগে ভাগ করছে, অর্ধেক করছে। বিসি অর্ধেক করছে মানে কি, বিসি তাহলে ব্যাস। এবার ব্যাসের মান পেলে তাকে অর্ধেক করলে আমরা ব্যাসার্ধের মান পাবো। অর্থাৎ বিসি বাহুর মান যদি আমরা বের করে নিতে পারি তাহলে আমরা ব্যাসার্ধের মানটাও বের করতে পেরে যাব। আবার এ বি সি এরা তো একটা সমকোণী ত্রিভুজ, কারণ এই কোণটা 90 ডিগ্রি। সমকোণী ত্রিভুজের তো আমরা জানি অতিভুজ স্কোয়ার সমান সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার হয়। তার মানে আমরা লিখতে পারি বিসি স্কোয়ার সমান সমান হয় এ বি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার। অর্থাৎ এখান থেকে আমরা বিসির মানটা বের করি। এ বি মানে 4-এর স্কোয়ার প্লাস 3-এর স্কোয়ার সমান সমান 4-এর স্কোয়ার করলে হয় 16, 3-এর স্কোয়ার করলে 9, 25। এদিকের স্কোয়ার উঠালে বিসি সমান সমান হয় √25, অর্থাৎ বর্গমূল করলে হবে 5। তার মানে বিসির দৈর্ঘ্য 5, কিন্তু আমার চাই ব্যাসার্ধের দৈর্ঘ্য। 2 দিয়ে ভাগ করি 5/2, তাহলে ব্যাসার্ধ সমান সমান হবে 5/2। তার থেকে পেলাম 2.5 সেমি। সেমি হয়ে গেল 2-এর 2 নম্বরটা। আসছি 3 নম্বর অঙ্কটাতে বলেছে কোনো মূলধনের 2 বছরের সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদ যথাক্রমে এত টাকা এবং এত টাকা হলে মূলধন ও বার্ষিক সুদের হার নির্ণয় করো। আমাকে মূলধন আর বার্ষিক সুদের হার বের করতে বলেছে। আমি ধরে নিই মূলধন পি আর সুদের হার আর। এটা ধরে নিয়ে সরল সুদ একবার বের করব আর একবার চক্রবৃদ্ধি সুদ বের করব, কারণ দুটোরই মান দেওয়া আছে, সেখান থেকে সমীকরণ গঠন করতে পারবো। আর সমীকরণ সমাধান করলেই পি আর সুদের হার আর এটার মান বেরিয়ে আসবে। শুরু করি। ধরি মূলধন পি টাকা এবং বার্ষিক সুদের হার 8%। তাহলে সরল সুদ কি হবে? আমরা জানি সরল সুদের সূত্র কি, PRT/100 সমান সমান হয় হচ্ছে 8400। এখানে না টি এর মান 2 বছর বলে দেওয়া আছে, খালি টি এর মান বসাবো। PR থাকলো, টি এর মান 2/100 সমান সমান 8400। আমি করলাম কি, 2টাকে খালি ওই পাশে পাঠাচ্ছি, বাকিটা এই পাশে রেখে দিলাম। PR/100 এর মানটা বের করছি। 2 ওই পাশে গেলে ভাগ হয়ে যাবে, 8400/2 কাটলে হয়ে যাবে 4200। এই মানটা এইভাবেই লিখে রেখে দিলাম। একই রকমভাবে আমরা চক্রবৃদ্ধি সুদটা বের করে নিই। চক্রবৃদ্ধি সুদ ডিরেক্ট বের করা যায় না, আমরা জানি চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে সমূল চক্রবৃদ্ধি পাওয়া যায়। আর সমূল চক্রবৃদ্ধি থেকে মানে ওটা তো সুদে আসলে
সেখান থেকে যদি আসলটা বাদ দিয়ে দিই তাহলে সূত্রটা পড়ে থাকে, অর্থাৎ সূত্রটা হবে পি ইন্টু 1+r/100 হোল টু দি পাওয়ার n মাইনাস পি। এটা করলে আমরা সূত্রটা পাবো, সেটা বলে দিয়েছে 8652, বা পি থাকলো 1+r/100ও থাকলো, এন মানে সময়, সময়টা আমার এখানে বলে দেওয়া আছে 2 বছর, তাই 2 লিখলাম, মাইনাস পি ইন্টু 8652। আমরা একটু সূত্রটা ভাঙিয়ে ফেলি। এখানে a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র হয়, তাহলে হবে 1 প্লাস 2ab, মানে 2 ইন্টু 1 ইন্টু এটা, মানে 2 ইন্টু r/100 প্লাস এটার স্কোয়ার। আমি এটাকে এইভাবেই হোল স্কোয়ার আকারে লিখি, এটাকে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে নিচ্ছি, মাইনাস পি 8652, বা পি থাকলো, দুজনের কাছে পি আছে, আমি পি কমন নিলাম, তাহলে এইটা 2r/100 প্লাস r/100 তার হোল স্কোয়ার, আর এখানে পি কমন নেওয়ার জন্য এখানে -1 পাবো, 8652, -1 + 1 কেটে দিলাম। দুজনের কাছেই দেখো r/100 এইটা আছে, এই পদটা দুজনের কাছে থাকার জন্য আমি দুজনের কাছ থেকে r/100 কমন নিয়ে বাইরে বের করে দিলাম, তার মানে পি r/100 হয়ে গেল, আর ভিতরে পড়ে থাকলো কে 2 প্লাস r/100, 8652। আচ্ছা, এরপরে আমি দেখতে পাচ্ছি পি r/100, এখানেও পি r/100 আছে, তার মান তো দিয়েছে 4200, তাহলে আমরা এখানে 4200 বসিয়ে দিতে পারি, বসিয়ে ফেলি। বসিয়ে পেলাম এটা, আমি এটাকে ওই পাশে পাঠাই, এই ব্র্যাকেটের সঙ্গে 4200 গুণ ছিল, তো ওই পাশে গেলে ভাগ হয়ে যাবে, এদিকে যা আছে তাই লিখে দিলাম, 8652/4200, কাটাকুটি করতে পারো, আমি বিয়োগটা করব, মানে r/100কে রেখে +2টা এদিকে ছিল, ওই পাশে গেলে মাইনাস হয়ে যাবে, তো আমরা সেটা করে নিই। r/100 থাকলো, লসাগু করলে এটাই হলো, উপরে 8652 থাকলো, বিয়োগ করলে 2 দিয়ে গুণ করলে হবে 8400, এখানে r/100 হোল টু দি পাওয়ার, বিয়োগ করলে হচ্ছে 252/4200। আচ্ছা, কাটাকুটি করা যায়, 100-র দুটো শূন্য, নিচের এদিকে 4200-র দুটো শূন্য কেটে যায়, তাহলে এই দুটোকে কাটতে হবে, 6 দিয়ে যাবে, তার মানে r = হয় 6, মানে আমরা পেয়ে গেলাম 6% সুদের হার। এবার বের করতে হবে আসলটা, আসল বের করার জন্য আমরা 1 নম্বর সমীকরণটা নিব। 1 নং সমীকরণটা কি ছিল? ছিল পি r/100, আর এর জায়গায় 6 লিখে দিচ্ছি, ইকুয়াল টু 4200। সেখান থেকে সমাধান করে বের করি, 4200, 100টা এদিকে ভাগ ছিল, ওদিকে গেলে গুণ হয়ে যাবে, 6 এদিকে গুণ ছিল, তো ওই পাশে গেলে ভাগ হয়ে যাবে, এটা কাটলে হবে 700, পি এর মান বেরালো 7-এর পর 4টা শূন্য, অর্থাৎ 70,000 হয়ে গেল আসলের মান। আসছি 4 নম্বর অঙ্কটাতে, বলেছে যদি ax² + bx + c = 0 দ্বিঘাত সমীকরণের বীজদ্বয়ের অনুপাত 1:r হয়, তবে দেখাও যে r + 1² r = b²/ac। আচ্ছা, বীজদ্বয় যদি অনুপাত না দিত, তাহলে আমরা বীজদ্বয় আলফা আর বিটা ধরতাম, যেহেতু অনুপাত দিয়েছে তাই এটাকে 1 আলফা আর এটাকে r আলফা ধরতে পারি, তাহলে বীজদ্বয় ধরে নিই 1 আলফা ও r আলফা। আচ্ছা, 1 আলফা আমরা কখনো বলি না, কারণ 1 দিয়ে যেটা গুণ করি সেটা ওই সংখ্যাটাই হয়ে যায়, তাই আলফা লিখবো আমরা, 1 আলফা লিখবো না, ঠিক আছে? বুঝতে পারলে, একটা বীজ ধরবো আলফা আর একটা আর আলফা। এবার দুটো বীজের মধ্যে আমরা সম্পর্ক জানি, কি সম্পর্ক? একটা হচ্ছে বীজদ্বয়ের যোগফল হয় -b/a, অর্থাৎ আলফা প্লাস আর আলফা সমান হয় -b/a।
সেখান থেকে একটু সম্পর্কটা একটু গুছিয়ে এখানে লিখে দিই। দুজনের কাছ থেকে আলফা কমন যাবে, তাহলে হবে 1 + r = -b/a। শুধু আলফা সমান সমান হবে -b/a। এটাকে আলাদা করে লিখি। এই ব্র্যাকেটটা এই পাশে গুণ ছিল, ওই পাশে গেলে ভাগ হবে, অর্থাৎ উল্টে গুণ, মানে এইভাবে লিখতে হবে। ঠিক আছে, এখান থেকে আমরা আলফার মান এই আকারে বের করলাম, নাম্বার দিয়ে রাখলাম। আচ্ছা, বীজদ্বয়ের মধ্যে একটা সম্পর্ক এটা, এরকমভাবে বীজদ্বয়ের মধ্যে আরেকটা সম্পর্ক আছে, সেটা হচ্ছে বীজদ্বয়ের গুণফল সমান সমান হয় c/a। বীজদ্বয়ের গুণফল মানে আর আলফা স্কোয়ার সমান সমান c/a। আচ্ছা, আলফা স্কোয়ার, আলফার জায়গায় মানটা আমরা বসাতে পারি, বসিয়ে ফেলি। এটা হবে -b/a × 1/1 + r, তার স্কোয়ার সমান সমান c/a। স্কোয়ার ভাঙালে পাবো 8 থাকলো, এখানে পাবো হচ্ছে মাইনাসের স্কোয়ার করলে মাইনাসটা উড়ে যাবে, মানে প্লাস হয়ে যাবে। b/a এর স্কোয়ার করলে b²/a² হবে। সেটা আরেকবার লিখে দিই, b²/a² হবে। আর এইটার স্কোয়ার করলে 1² মানে 1, আর 1 + r এর হোল স্কোয়ার হবে c/a বা r। আর এই ব্র্যাকেটটা এই পাশেই লিখে রাখছি, কারণ সম্পর্কটা বের করার জন্য এদেরকে আমার এই পাশেই লাগবে। আর এই পদটাকে ওই পারে পাঠিয়ে দিই। c/a তো ছিলই, এই ভগ্নাংশটা ওই পারে গেলে, যেহেতু এইদিকে গুণ ছিল ওইদিকে গেলে ভাগ হবে, অর্থাৎ উল্টো করে গুণ, মানে a² উপরে যাবে, b² নিচ থাকবে। a আর a² কেটে একটা a পড়ে থাকলো, তাহলে পেলাম r/1 + r তার স্কোয়ার সমান সমান ac/b²। আমরা এক কাজ করি, পুরো ব্যাপারটাকে উল্টে দিই, মানে এটাকে এইভাবে উল্টে দিই, তাহলে এই পাশটাকে এইভাবে উল্টাতে হবে, b²/ac। এটাই আমাদের প্রমাণ করতে বলেছে। দেখো, পেয়ে গেছি, হয়ে গেল 4 নম্বর অঙ্ক। আসছি 5 নম্বর অঙ্কটাতে। বলেছে প্রমাণ করো যে ব্যাস নয় এরূপ কোনো জ্যাকে যদি বৃত্তের কেন্দ্রগামী কোনো সরলরেখা সমদ্বিখণ্ডিত করে, তাহলে ওই সরলরেখা ওই জ্যায়ের উপর লম্ব হবে। এটা বইয়ের 33 নম্বর উপপাদ্য, 60 পেজে আছে। তোমরা নিজেরা বইয়ের থেকে পড়ে নিয়ে বুঝে নিয়ে লিখো। ঠিক আছে, আসি 6 নম্বর অঙ্কটাতে। বলেছে একটি লম্ববৃত্তাকার চোঙের উচ্চতা উহার ব্যাসার্ধের দ্বিগুণ। যদি উচ্চতা 6 গুণ হতো তবে চোঙের আয়তন 539 ঘনডেসিমি বেশি হতো। চোঙটির উচ্চতা কত? আমি ধরে নিই উচ্চতা h এবং ব্যাসার্ধ r দুটোই হবে ডেসিমি। এবার আমাকে বলেছে যদি প্রথমে উচ্চতাটা ব্যাসার্ধের দ্বিগুণ ছিল, অর্থাৎ h সমান সমান 2r, এটা হলে আয়তনটা বের করি। আয়তনের সূত্র জানি, πr²h, πr²h মানে তো 2r, তার মানে 2r গুণ হবে h এর জায়গায়, তাহলে এখান থেকে পেলাম 2πr³। প্রথমবারে আয়তন এটা পেলাম। এবার বলছে দ্বিতীয় ক্ষেত্রে যে যদি উচ্চতাটা 6 গুণ হতো, অর্থাৎ ব্যাসার্ধের 6 গুণ হতো, তার মানে h সমান সমান যদি 6r হতো, তখন আয়তন কত তা বের করি। সূত্র একই, πr²h, h এবার 6r, তার থেকে পেলাম 6πr³। তো যদি 6 গুণ হতো তবে আয়তন 539 ঘনডেসিমি বেশি হতো, অর্থাৎ পরের বারে আয়তন বিয়োগ প্রথমবারের আয়তন সমান সমান হবে 539। শর্তানুসারে 6πr³ - 2πr³ সমান সমান 539, বিয়োগ করলে হয় 4πr³ সমান সমান 539। 4πকে ওই পাশে পাঠিয়ে দিই, তার মানে r³ সমান সমান 539/4π। পাই মানে একটু ভাঙিয়ে লিখি, 22/7, 7 নিচে হতো সেটা উপরে চলে গেল। কাটাকুটি করি, 11 দিয়ে কাটাকুটি যায় 39। আচ্ছা, আর কিছু কাটাকুটি যাবে না।
আর কিউব অর্থাৎ কিউবিক রুট অফ আর, মানে এখানে আমি একটু ভেঙে লিখে দিই, হ্যাঁ। 49 মানে হয় 7 গুণ 7, আর একটা 7 গুণ ছিল। 4কে আমরা 2 গুণ 2 লিখতে পারি, আর একটা 2ও ছিল। আচ্ছা, কিউবিক রুট মানে 3টের থেকে একটা বেরিয়ে আসবে, অর্থাৎ 3টে 7 থেকে একটা 7 বেরিয়ে আসলো, 3টে 2 থেকে একটা 2 বেরিয়ে আসলো, তার মানে আর এর মান পেলাম 7-এর 2। আমাকে জানতে চেয়েছে আর এর মান নয়, আমাকে জানতে চেয়েছে উচ্চতা কত। অতএব উচ্চতা আমাদের বলেছিল উচ্চতাটা ব্যাসার্ধের দ্বিগুণ, অর্থাৎ উচ্চতা মানে 2r সমান সমান 2 ইন্টু 7/2, তার থেকে পেলাম 7 ডেসিমি। হয়ে গেল 6 নম্বর অঙ্ক।